সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ভিউয়ার্সবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ তনয়া, গণতন্ত্রের মানসকন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে। বৈশ্বিক মহামারী কোভিড-19-এর কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অগ্রগামী করার লক্ষ্যে যাদের অবদান অনস্বীকার্য, তারই ধারাবাহিকতায় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের সুদক্ষ অধ্যক্ষ জনাব শেখ শহীদুল ইসলাম সাহেবের সুচারু নির্দেশনায় আমাদের এই স্বল্প প্রচেষ্টা। আমাদের এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ঘরে বসে সুস্থ শরীরে মনোযোগ সহকারে আমাদের পাঠদানগুলি নিয়মিত ফলো করো, তবেই হবে আমাদের সার্থকতা। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি দীপঙ্কর সাহা, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পাঠদান শুরু করার পূর্বে দু একটি কথা বলতে চাই, যেটা শুনলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি কোন বিষয়ের উপরে আজকে পাঠদান শুরু করব। জাস্ট লাইক অ্যাজ এক্সাম্পল, বাংলাদেশের প্রতি 10 বছর অন্তর জনসংখ্যার বিভিন্ন দিক জানার জন্য যে জরিপ পরিচালনা করা হয় তাকে আমরা আদমশুমারি বলি, যেটা পরিসংখ্যানিক তথ্যের সংখ্যাগত বিবৃতি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কোন বিষয়ের উপর পাঠদান শুরু করতে যাচ্ছি। অ্যাবসলিউটলি রাইট, পরিসংখ্যান। তো আমাদের জানা দরকার পরিসংখ্যানের প্রধান কাজ কি। পরিসংখ্যানের প্রধান কাজ হলো সংখ্যাগতভাবে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ কোনো ঘটনা বা তথ্য সংগ্রহ করে তাকে সংখ্যার দ্বারা প্রকাশ করা। হ্যাঁ, আমি মনোবিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় পরিসংখ্যান পরিস্থিতি থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক মধ্যমা নির্ণয় সম্পর্কে আমি আজকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আজ আমার পাঠদানের শিরোনাম মধ্যমা নির্ণয়করণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট্রাল টেন্ডেন্সি শব্দটির সাথে নিশ্চয়ই তোমাদের পরিচয় রয়েছে, যার বাংলা অর্থ হলো কেন্দ্রীয় প্রবণতা। তো তার আগে আমাদের জানা দরকার কেন্দ্রীয় প্রবণতা কি, বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝায়। কোনো পৌনঃপুন্যের বন্টন লক্ষ্য করলে দেখা যায় যে সাফল্যাঙ্কগুলি বন্টনের মাঝামাঝি, অর্থাৎ কেন্দ্রস্থলে স্তূপীকৃত হওয়ার এবং দুই প্রান্ত ক্রমশ বিরল হয়ে আসার একটা প্রবণতা রয়েছে। সাফল্যাঙ্কগুলি বন্টনের মাঝামাঝি বিন্দুতে কেন্দ্রীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এই কেন্দ্রমুখী অঙ্ক দ্বারা আমরা বন্টনের কেন্দ্রের অবস্থান জানতে পারি। কেন্দ্রমুখী অঙ্কগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। 1, গড় বা গাণিতিক গড়। 2, মধ্যক বা মধ্যমা। 3, কেন্দ্রিক বা প্রচুরক। আজকে আমার মূল আলোচ্য বিষয় মধ্যমা নির্ণয় করা। তো তার আগে আমাদের জানা দরকার মধ্যমাটা কি, বা মধ্যমা বলতে কি বোঝায়। ব্লোমার্স এবং লেনকুইস্টের মতে একটি বন্টনের মধ্যমা বলতে সাফল্যাঙ্ক মানকের সেই বিন্দুকে বোঝায় যার সাহায্যে সাফল্যাঙ্কের সমূহের অর্ধেক বা 50% পড়ে। আমি আবারও বলছি সংজ্ঞাটি। ব্লোমার্স এবং লেনকুইস্টের মতে একটি বন্টনের মধ্যমা বলতে সাফল্যাঙ্ক মানকের সেই বিন্দুকে বোঝায় যার নিচে সাফল্যাঙ্ক সমূহের অর্ধেক বা 50% পড়ে। এখন কথা হলো মধ্যমাকে আমরা কিভাবে নির্ণয় করব। মধ্যমা 2 ভাবে নির্ণয় করা যায়। 1, অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যমা নির্ণয়। 2, বিন্যস্ত উপাত্ত থেকে মধ্যমা নির্ণয়। তো অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে মধ্যমা নির্ণয় করা যায় তার সূত্রটা আমাদের জানা দরকার। লুক এট দ্য বোর্ড। অবিন্যস্ত উপাত্তের মধ্যমা ইকুয়াল টু n প্লাস
1/2 তম সংখ্যা। অবিন্যস্ত উৎপাদ্যের মধ্যমান নির্ণয় সূত্র হচ্ছে n + 1/2 তম সংখ্যা। এখানে n সফল অঙ্কের মোট সংখ্যা এবং বিন্যস্ত উৎপাদ্যের মধ্যমান নির্ণয় সূত্র হলো বিন্যস্ত উৎপাদ্যের মধ্যমা আমরা লিখতে পারি n প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ n/2 মাইনাস CFL বাই f ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু i। বিন্যস্ত উৎপাদ্যের মধ্যমা নির্ণয় সূত্র এটি l প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ n/2 মাইনাস CFL বাই f ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু i। আমাদের আলোচনার বিষয় বিন্যস্ত উৎপাদ্যের মধ্যমা নির্ণয় করুন। আমি এটা মুছতে পারি। Look at the board. পাঠ শিরোনাম মধ্যমা নির্ণয় করুন, বিন্যস্ত উৎপাদ্যের মধ্যমা নির্ণয় করুন। শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডে যেভাবে প্রশ্নপত্র দেওয়া থাকে ঠিক তেমনই একটা প্রশ্ন আমি এখানে উপস্থাপন করেছি। দুটি কলাম সম্বলিত প্রশ্নটি বাম কলামে লেখা আছে ক্লাস ইন্টারভেল, যার বাংলা অর্থ হলো শ্রেণী ব্যবধান। ডান পাশের কলাম আছে ফ্রিকোয়েন্সি, যার বাংলা অর্থ হলো পৌনঃপুন্য, সংক্ষেপে যেটা আমি f দ্বারা প্রকাশ করতে পারি। এখন শ্রেণী ব্যবধান শুরু হয়েছে 5 থেকে 9। শ্রেণী ব্যবধান 5 ব্যবধানে অঙ্কটা শুরু হয়েছে 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34। 5 থেকে 9 তার ফ্রিকোয়েন্সি আসছে আমার এখানে 3, 10 থেকে 14 ফ্রিকোয়েন্সি 2, 15 থেকে 19 ফ্রিকোয়েন্সি 1, 20 থেকে 24 ফ্রিকোয়েন্সি 7, 25 থেকে 29 তার ফ্রিকোয়েন্সি 5, 30 থেকে 34 তার ফ্রিকোয়েন্সি আসছে 2। আমার মোট ফ্রিকোয়েন্সি 20। মোট পৌনঃপুন্যকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। এখন কথা হলো আমি কিভাবে মধ্যমা নির্ণয় করব? মধ্যমা নির্ণয় করার সহজ পদ্ধতি বা কি? মধ্যমা নির্ণয় করতে গেলে আমার আর কয়টা কলাম দরকার বা কয়টা ঘর দরকার? আমরা সাধারণত ঘর বলে আখ্যায়িত করে থাকি, বাট এটাকে কলাম বলা হয়। যেহেতু প্রশ্নপত্রে আমার দুটি অংশ থাকবে, শ্রেণী ব্যবধান থাকবে, পৌনঃপুন্য দেওয়া থাকবে, আমাকে মধ্যমা নির্ণয় করতে গেলে আমার আর কয়টা কলামের প্রয়োজন আছে? মধ্যমা নির্ণয় করতে গেলে আমার আর একটা কলাম তৈরি করতে হবে, যে কলামের নাম হচ্ছে ক্রোনোলজিক্যাল ফ্রিকোয়েন্সি। বাংলায় বলা হয় ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। সংক্ষেপে আমরা CF লিখতে পারি। আমি আবারও বলছি, মধ্যমা নির্ণয় করতে গেলে আমার আর একটা কলামের প্রয়োজন আছে, যে কলামের নাম ক্রোনোলজিক্যাল ফ্রিকোয়েন্সি। বাংলায় বলা হয় ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। সংক্ষেপে আমরা CF দ্বারা প্রকাশ করতে পারি। এখন প্রশ্ন হলো আমি এই CF ঘরটা কিভাবে কভারেজ করব? আমি এটা কিভাবে তৈরি করব? CF তৈরি করার সহজতম পদ্ধতি, শ্রেণী ব্যবধান শুরু হয়েছে, আমার অঙ্ক শুরু হয়েছে 5 থেকে 9। যেহেতু আমি এখানে ছোট থেকে পরপর উপরের দিকে বড় অনুপাতে সাজিয়েছি, এটাকে ঊর্ধ্বক্রমে সাজানো বলে। ছোট থেকে পরপর বড়র দিকে সাজানো, উপরের দিকে, সেটাকে ঊর্ধ্বক্রমে সাজানো বলে। অনেক শিক্ষার্থী, আমি যেটা পরীক্ষার খাতায় লক্ষ্য করে থাকি, উপরে ছোট সংখ্যা লিখে পরপর পরপর নিচের দিকে বড় সংখ্যা লিখে থাকে, ওইটাকে অধক্রমে সাজানো বলা হয়। এনিথিং ইজ রাইট। আমি শুধু এতটুকু বলতে চাই, যে যেভাবে অভ্যস্ত এই পরিসংখ্যানের বিষয়, দ্যাটস ওকে, অ্যানসার সঠিক হলেই হলো। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। আমরা যে যেভাবেই অভ্যস্ত হই না কেন, আমার অ্যানসারটা সঠিক হলেই হলো। তো আমি যেহেতু এখানে ছোট থেকে বড় দিকে পরপর সাজিয়েছি, সেইভাবেই আমি বোঝানোর চেষ্টা করছি। 5 থেকে 9 এর পৌনঃপুন্য দেওয়া আছে 3। তাহলে আমি CF এর ঘরে এই 5 থেকে 9 এই ঘরে CF আমি কত লিখতে পারি? যেহেতু শুরু হয়েছে 5 থেকে 9, তার পৌনঃপুন্য আছে 3, আমি CF এর ঘরে সরাসরি এই 3টা বসিয়ে দিই। কি বললাম? 5 থেকে 9 এই রোতে আমার ফ্রিকোয়েন্সি আছে 3, আমি সরাসরি এটা CF এর ঘরে 3 বসিয়ে দিই। এবার 10 থেকে 14 তার ফ্রিকোয়েন্সি আছে 2। এই যে 5 থেকে 9 এই
সারির সিএফ এর ঘরে আমি 3 বসিয়েছি, এই 3 এর সাথে 10 থেকে 14 এই সারির ফ্রিকোয়েন্সি আছে আমার 2, আমি এইটাকে যোগ করব। 3 আর 2 5 লিখলাম আমি 5। ঠিক এভাবে পর্যায়ক্রমে 5 10 থেকে 14 তার উপরে শ্রেণী আছে 15 থেকে 19, তার পূর্ণ আছে 1, তো 5 আর 1 যোগ করলে আসবে 6, 6 আর 7 13, 13 আর 7 13 আর 5 18, 18 এবং 2 20। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার টোটাল পূর্ণ আছে এখানে 20 এবং সিএফ এর সর্বোচ্চ শ্রেণী ব্যবধান তার সিএফ এই 20 হতেই হবে। যদি এখানে 20 না হয় তার মানে টোটাল ফ্রিকোয়েন্সি যা আছে সেটা উপরের সর্বোচ্চ শ্রেণী ব্যবধানের সিএফ যদি এই দুটো ইকুয়াল না হয় তাহলে বুঝতে হবে আমার অঙ্কটায় কোথায় প্রবলেম আছে। সেক্ষেত্রে আবার আমাদের নতুন করে কি করতে হবে, জাস্টিফাই করতে হবে। তো যেহেতু আমার এখানে ফ্রিকোয়েন্সি আছে 20, আমার সিএফ এর সর্বোচ্চ শ্রেণী সিএফ হচ্ছে 20, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে অঙ্কটা শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, মধ্যমা করতে গেলে প্রথমেই শুরু করব আমি n/2 দ্বারা। অতএব n/2 আমার এখানে n এর মান কত দেওয়া আছে, n এর মান দেওয়া আছে 20, আর সূত্রের 2 20/2 আমি লিখতে পারছি 10। আবারও বলি, আমি শুরু করব n/2 দ্বারা। n/2 আমার এখানে n এর মান দেওয়া আছে 20 আর নিচে ফর্মুলা 2 পেলাম আমি 10। এবার অঙ্কটা শুরু করতে যাচ্ছি। থার্ড ব্র্যাকেট আরম্ভ, n/2 এর মান পেয়েছি আমি এখানে 10, তো ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ 10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যের যে সংখ্যা, এবার আমি লক্ষ্য করব আমার n/2 এর মানটা ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যের কোন সংখ্যার মধ্যে আছে। আমি প্রথম থেকে জাস্টিফাই করতে যাই। 3 5 6 13, নিশ্চয়ই এই 13 এর মধ্যে আমার এই 10 নিহিত আছে। তো যেখানে যে সংখ্যার মধ্যে আমার 10টা নিহিত তাকে আমি একটু মার্কিং করে রাখি। কি পেলাম, n/2 10 ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যের যে সংখ্যা ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ কোন সংখ্যার মধ্যে আছে, 13 এর মধ্যে। আমি এখানে লিখব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 13 সংখ্যার মধ্যে আছে সেই সংখ্যাটি, অর্থাৎ এই 13 কথা বলা হচ্ছে সেই সংখ্যাটি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 13। যে শ্রেণীতে এই 13 আমার কোন শ্রেণীতে আছে, এই 13টা আমি লক্ষ্য করব, সোজা চলে আসি। এই যে 20 থেকে 24 এই শ্রেণীতে রয়েছে আমার সিএফ এই 13, আমি এটাকে একটু মার্কিং করি। এবং 20 থেকে 24 এর পৌনঃপুন্য জাস্ট ফ্রিকোয়েন্সি কত আছে 7, সেটাকে আমি একটু মার্কিং করলাম। এটা বোঝার সুবিধার্থে আমি একটু মার্কিং করেছি। তো আবারও লেখাটায় আসি, n/2 10 ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্যের যে সংখ্যা অর্থাৎ 13 এর মধ্যে আছে সেই সংখ্যাটি 13 যে শ্রেণীতে, কোন শ্রেণীতে, 20 থেকে 24। আমি এখানে লিখলাম 20 থেকে 24 শ্রেণীতে অবস্থিত, সেই শ্রেণীতে মধ্যক রয়েছে। আমি একটা ধারণা করছি যে আমার এই শ্রেণীতে মধ্যক আছে, জাস্ট ধরে নিলাম। এখন আসি ফর্মুলায়। এবার মধ্যক নির্ণয়ের সূত্রটা কি তোমরা নিশ্চয়ই জানো, তোমরা অবগত আছো। মধ্যক নির্ণয়ের সূত্রটি কি? আমরা জানি মধ্যক ব্র্যাকেটের মধ্যে mdn, বা আমি এখানে এটাও লিখতে পারি, আমরা জানি mdn ইকুয়াল টু, মধ্যককে আমরা সাধারণত mdn দ্বারা প্রকাশ করে থাকি, m বড় হাতের, d ছোট হাতের, n ছোট হাতের। তো আমি এভাবে লিখেছি, মধ্যকও লিখতে পারো, mdn লিখতে পারো। আমরা জানি mdn ইকুয়াল টু, মধ্যকের সূত্র আমি একটু আগে যেটা লিখে দেখিয়েছি, l প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ m/2 মাইনাস cf l f ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু i। মধ্যকের সূত্র এটাই।
l প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ n/2 মাইনাস c এর l, এটা কিন্তু ছোট হাতের l বাই f ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু i। এখন কথা হচ্ছে আমি যে সূত্রটি লিখলাম মধ্যক নির্ণয় সূত্রটি, এই সূত্রটির ব্যাখ্যাটা প্রয়োজন। কেননা অনেক শিক্ষার্থী, আমি পরীক্ষার খাতায় এটা লক্ষ্য করেছি, সূত্রের ব্যাখ্যা দিয়ে থাকে, আবার অনেকে শুধু সূত্রটা বসে এখান থেকে অঙ্কটা করে দেয়। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যে সূত্রটির ব্যাখ্যা করেছে, সঠিক অ্যান্সার করেছে, তাকে তো আমাকে ফুল নাম্বার দিতেই হবে। আর যে শুধু অঙ্কটা সঠিক করেছে, সূত্রের ব্যাখ্যা প্রদান করেনি, জাস্ট ব্যাখ্যাটা লিখে নেয়, তাকে আমি কত দিতে পারি? এখানে একটু ডাউট এসে যায়। তাকে হয় আমাকে 1 কমাতে হয়, কারণ যে ফুলফিল করেছে তাকে তো পূর্ণ নম্বর দিতেই হবে পরিসংখ্যানের ক্ষেত্রে, আর যে এইটুকু ল্যাক রেখেছে তাকে 1 আমাকে কমিয়ে রাখতে হয়। এই জন্য আমি চাই তোমরা অঙ্কটা ফুলফিল করবে, সূত্রের ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবে। সূত্রের ব্যাখ্যাটা দিলে অঙ্কটা ফলপ্রসূ হবে, পরিপূর্ণতা পাবে। তো সূত্রের ব্যাখ্যাটা আমি কি লিখতে পারি, যেহেতু আমার ফর্মুলা রয়েছে, মধ্যকের সূত্র আছে এখানে l প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ n/2 মাইনাস cfl বাই a ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু i। সূত্রের ব্যাখ্যা এখানে mdn ইকুয়াল টু মধ্যক, l ইকুয়াল টু মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা, cfl এটা কিন্তু ছোট হাতের l, খেয়াল রাখতে হবে। cfl ইকুয়াল টু যে শ্রেণীতে মধ্যক রয়েছে তার নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। f টা কি আসছে, মধ্যক শ্রেণীর পৌনঃপুন্য। n ইকুয়াল টু পৌনঃপুন্যের সমষ্টি, n পৌনঃপুন্যের সমষ্টি আমাদের এখানে 20, i শ্রেণী ব্যবধান। এবার আমি মূল অঙ্কে চলে আসি, কিভাবে আমি অঙ্কটা করব। l কি বলা হয়েছে, মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। আমার মধ্যক শ্রেণী কোথায় আছে, যেটা আমি ধারণা করে নিয়েছিলাম অ্যাজেন্ট মিন, সেটা অ্যাজেন্ট mdn, আসলে সেটা কি কোথায় আছে? মধ্যক শ্রেণী আমার কোন শ্রেণীতে অবস্থিত, 20 থেকে 24 এই শ্রেণীতে মধ্যক রয়েছে, আমি এই ধারণা করে নিয়েছিলাম। তো l বলা হচ্ছে মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। মধ্যক শ্রেণী শুরু হয়েছে আমার 20 দ্বারা, তাহলে এই 20 প্রকৃত নিম্ন সীমা কি? ফর এক্সাম্পল 5 এর নিম্ন সীমা কত, ঊর্ধ্ব সীমা কত? 5 এর নিম্ন সীমা আসছে 4.5 এবং ঊর্ধ্ব সীমা আসছে 5.5। 5 এখানে স্ট্যান্ড। আবারও বলি, 5 এর নিম্ন সীমা 4.5, সর্বোচ্চ সীমা 5.5। এটা 5 এর বাউন্ডারি, এর মধ্যে 5 চলাচল করতে পারে। সেম 20 এর নিম্ন সীমা কত লিখতে পারি? 20 এর প্রকৃত নিম্ন সীমা 19.5, আমি লিখলাম 19.5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ n/2, আমি কত পেয়েছিলাম 10 মাইনাস cfl। সূত্রের ব্যাখ্যা লেখার সুবিধা এখানে, cfl এর ব্যাখ্যা কি দিয়েছি, যে শ্রেণীতে মধ্যক রয়েছে তার নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য। আমার কোন শ্রেণীতে মধ্যক রয়েছে, 20 থেকে 24, এটা আমি ধারণা করে নিয়েছিলাম। তাহলে 20 থেকে 24 এর নিচের শ্রেণী কোনটা, 15 থেকে 19। 15 থেকে 19 এর cf কত, জাস্ট ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য কত দেওয়া আছে এখানে 6, লিখলাম আমি 6। এর সূত্রের ব্যাখ্যায় f কি বলা হয়েছে, f মধ্যক শ্রেণীর পৌনঃপুন্য। মধ্যক শ্রেণী আমার 20 থেকে 24, 20 থেকে 24 এর পৌনঃপুন্য কত রয়েছে 7, লিখলাম 7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। i বলা হয়েছে শ্রেণী ব্যবধান। আমি কত শ্রেণী ব্যবধানে অঙ্কটা সাজিয়েছি, 5 থেকে 9, 5 শ্রেণী ব্যবধানে আমি অঙ্কটা সাজিয়েছি, লিখলাম 5। এবার আমি অঙ্ক করতে পারি 19.5 যোগ 10 থেকে 6 বাদ দিলে থাকবে আমার 4 ডিভাইডেড 7 ইনটু 5, 19.5 প্লাস 4 কে 7 দ্বারা ডিভাইডেড করলে কত আসবে, 7 ভাগ 7 আসছে 0.571। আমি তৃতীয় অঙ্ক পর্যন্ত নিলাম ইনটু 5, 0.57
1 এটসেট্রা, বাট আমি তৃতীয় অঙ্ক পর্যন্ত নিলাম কারণ আমার তৃতীয় অঙ্কের প্রয়োজন। সমান সমান 19.5 যোগ, একে আমি ইনটু করব 5 দ্বারা, ইনটু 5 আসছে আমার 2.857 2.857। আবারও লক্ষ্য করি, 0.571 0.571 ইনটু 5। ও এখানে প্রবলেম হয়েছে, 2.855 0.571 এর 5 দ্বারা ইনটু করলে অ্যানসার আসছে 2.855। একে আমি 19.5 এর সাথে 2.855 প্লাস করলে কত আসবে? প্লাস 19.5 আসছে 22.355। এখন কথা হচ্ছে আমি কেন তৃতীয় অঙ্ক নিয়েছিলাম? আমার তৃতীয় অঙ্ক এখানে কত আছে? 5। পরিসংখ্যানের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করতে হবে। যদি আমার তৃতীয় অঙ্ক অ্যানসারের ক্ষেত্রে যদি তৃতীয় অঙ্ক 0 থেকে 1 2 3 4 পর্যন্ত হয় তাহলে দ্বিতীয় অঙ্কের সাথে আমার কোনো কিছু যোগ করতে হয় না। আর যদি তৃতীয় অঙ্ক 5 থেকে উপরে হয়, 5 6 7 8 9, তাহলে দ্বিতীয় অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। তো সেটা আমি এখানে বসিয়ে দিতে পারি 22.36। যেহেতু আমার তৃতীয় অঙ্ক 5, তাহলে পূর্ববর্তী অঙ্কের সাথে অর্থাৎ দ্বিতীয় অঙ্কের সাথে 1 যোগ করলে হবে 6। তো 22.36 আমার অ্যানসার। নির্ণীয় মধ্যক ইকুয়াল টু 22.36। প্রায় শব্দটা এখানে উল্লেখ করতে হবে, প্রায়। এটা আমার মধ্যক, নির্ণয় মধ্যক 22.36 প্রায়। এখন প্রশ্ন হলো, আমি যে মধ্যক করলাম অনেকেই হয়তো বুঝতে পেরেছো, আবার অনেকের সমস্যা রয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব তোমাদের বোঝানোর জন্য। এবার প্লিজ শিক্ষার্থীবৃন্দ, আমি দু একটা কোশ্চেন করতে চাই। প্লিজ নোট ডাউন। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝায়? পরিসর কি? মধ্যমা বলতে কি বোঝায়? তোমরা লিখেছো নিশ্চয়ই। মধ্যমা নির্ণয়ের সূত্রটি লিখো। বিন্যস্ত উপাত্তের মধ্যমা নির্ণয়ের সূত্রটি লিখো। অবিন্যস্ত উপাত্তের মধ্যমা নির্ণয়ের সূত্রটি লিখো। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটা এইচডব্লিউ দিতে চাই। আমি অঙ্কটা মুছে ফেললাম। যেভাবে প্রশ্নপত্র থাকে সেভাবে আমি একটা অঙ্ক দিতে চাই তোমাদের। তোমরা বাসাতে করবে, তাহলে তোমাদের যে প্রবলেমটুকু আছে প্রবলেমটুকু সলভ হবে। 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39,
40 থেকে 44, ফ্রিকোয়েন্সি 3 5 7, 3 আমি উপর থেকে লিখলাম 5 7 9 4 2, n equal to 30। এটা তোমরা বাসাতে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের যে প্রবলেমটুকু আছে প্রবলেমটা সলভ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে। প্রত্যেকের মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ।